গুড মর্নিং এভরিওয়ান। আজকের লেকচারে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমের বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তো লেকচার শুরু করার আগে আমার এই লেকচারটার প্রতি অ্যাপ্রোচ কীরকম থাকবে সেটা ফার্স্টে একটু বলে নিই, তারপরে আমি লেকচার শুরু করছি। ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো থাকে, মেনলি ইলেকট্রিক্যাল মেশিন 1, ইলেকট্রিক্যাল মেশিন 2, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, তারপর ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আবার মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এই যে সাবজেক্টগুলো আছে এগুলোর বেস হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজম। ওই সমস্ত সাবজেক্টের যত কিছু প্রিন্সিপাল আছে সেগুলো ইলেকট্রোম্যাগনেটিজমের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে পুরো বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি এই লেকচারটা এভাবেই বানাচ্ছি যাতে সমস্ত যেই সাবজেক্টগুলো বললাম সেগুলোর বেসিক কনসেপ্টটা এখান থেকে বিল্ড হয়ে যায়। আর এর সম্পর্কে যে আরও ডিটেলস সেগুলো যখন ইলেকট্রিক্যাল টেকনোলজির ভিডিও আপলোড হবে সেখানটাই পেয়ে যাবে। তো এখানে আমরা সমস্ত কিছুর ওভারভিউ নিয়ে ডিসকাস করব, কোনো কিছুর ডেরিভেশন করব না, যে ফর্মুলাগুলো থাকে সেগুলোর ডেরিভেশন আমরা এখানটায় দেখব না। আমরা মেন এখানে কনসেপ্টের ওপর ফোকাস করব, যে কোন জিনিসটা কেন হচ্ছে, তার রেজাল্ট কী, সেই জায়গাগুলো নিয়ে এখানটায় ডিসকাশন হবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের ক্লাস 9-10 অবধি অ্যাটলিস্ট ফিজিক্যাল সায়েন্সে যে মিনিমাম নলেজটুকু থাকা দরকার সেটুকু আছে, আর সেটুকু জানলেই এই লেকচারটা বোঝা যাবে। আমি এমনভাবেই এই লেকচারটাকে প্রোভাইড করছি। তো যাই হোক, ফার্স্ট স্লাইডে আসা যাক। দেখো এখানে আমি দুই ধরনের ম্যাগনেট দেখিয়ে রেখেছি। লেফট সাইডে যে ম্যাগনেট দুটো আছে এরা হচ্ছে গিয়ে পার্মানেন্ট ম্যাগনেট, আর রাইট সাইডে যে ম্যাগনেটটা আছে সেটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট, যেটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটের এক্সাম্পল। তো পার্মানেন্ট ম্যাগনেট হোক বা টেম্পোরারি ম্যাগনেট হোক, দুই ধরনের ম্যাগনেটেরই দুটো করে পোল থাকবে। একটা হচ্ছে গিয়ে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। আর টেম্পোরারি ম্যাগনেট মানে যে পোলের কথা বলছি সেটা ততক্ষণই থাকবে যতক্ষণ সেটা ম্যাগনেট হিসেবে আচরণ করছে। তো ইলেকট্রোম্যাগনেট কী করে তৈরি করা হয় সে ব্যাপার আশা করি জানো, যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। জাস্ট সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়েই আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি। যেমন এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখানো হয়েছে, যে একটা লোহার পেরেক আছে, ওই পেরেকের গায়ে আমরা অন্তরিত তামার তার জড়িয়ে একটা সোর্সের সাহায্যে, যেটা ব্যাটারি দেখানো আছে এখানে, তার মাধ্যমে কারেন্ট পাঠাচ্ছি, যার জন্য এই যে পেরেকটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট হিসেবে আচরণ করবে। যতক্ষণ ধরে কারেন্ট ফ্লো হবে ততক্ষণই ওটা ম্যাগনেট হিসেবে আচরণ করবে। কারেন্ট পাঠানো বন্ধ করে দিলে ওর ম্যাগনেটিক প্রপার্টি আর থাকবে না, যার জন্য ওকে আমরা টেম্পোরারি ম্যাগনেট বলছি। এবার এই স্লাইডটা থেকে মনে হতে পারে, আমি তো বলে দিলাম যে যে কোনো ম্যাগনেটই হোক না কেন, পার্মানেন্ট ম্যাগনেট হোক বা টেম্পোরারি ম্যাগনেট হোক, তার নর্থ পোল আর সাউথ পোল থাকবে। তো পার্মানেন্ট ম্যাগনেটের তো এখানে নর্থ পোল সাউথ পোল দেখানো হয়েছে, অথচ টেম্পোরারি ম্যাগনেটের কোনো নর্থ পোল সাউথ পোল দেখানো হয়নি। তাহলে কি নর্থ পোল সাউথ পোল থাকবে না? না, নর্থ পোল সাউথ পোল অবশ্যই থাকবে, এখানে দেখানো হয়নি। কারণ আমরা এরপরে শিখব যে কিভাবে আমরা নর্থ পোল আর সাউথ পোল ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে ডিসাইড করি। আর আশা করি এই প্রপার্টিটাও সবার জানাই থাকবে, যে অপোজিট পোল আকর্ষণ করে একে অপরকে, আর সেম পোল একে অপরকে বিকর্ষণ করে। তো পরের স্লাইডে যাচ্ছি আমি। আমরা যখন ম্যাগনেটের কথা বলছি তখন অবভিয়াসলি একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কি? একদম সংক্ষেপে বলতে গেলে একটা ম্যাগনেটের চারিদিকে যতটা জায়গা জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা অনুভূত হয়, মানে আর একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থ অনুভব করতে পারবে, তো সেই যে জায়গাটাকে, সেই অঞ্চলটাকে ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। আমি রিপিট করছি আর একবার, একটা ম্যাগনেটের চারিদিকে যতটা জায়গা জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে, সেটাই হচ্ছে গিয়ে, সেই অঞ্চলটাই হচ্ছে গিয়ে ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। বাট একটা জিনিস ভালো করে ভাবো, এই যে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি আমরা, এটা কিন্তু ভিজিবল নয়, আমরা খালি চোখে দেখতে পাই না। তো অবভিয়াসলি যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমার কাজ হচ্ছে গিয়ে সেটাকে ডিনোট করা, যে কতটা জায়গা জুড়ে অ্যাকচুয়ালি তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করছে। তো সেটাকে দেখানোর জন্য আমরা কিছু ইমাজিনারি লাইন ড্র করি। আমরা কিছু ইমাজিনারি
লাইন ড্র করি। এই যে ইমাজিনারি লাইনগুলো এদেরকে বলা হয় ফ্লাক্স লাইন। এই ফ্লাক্স লাইনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেগুলো আমরা এখানটায় ডিসকাশন করব। প্রথম জিনিস হচ্ছে গিয়ে ফ্লাক্স লাইনগুলো হচ্ছে গিয়ে ক্লোজ লাইন। ফ্লাক্স লাইনগুলো হচ্ছে ক্লোজ লাইন। কীরকম ক্লোজ লাইন? এরা ম্যাগনেটের বাইরে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, আর ম্যাগনেটের ভেতরে যায় সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। দেখো এখানে আমি একটা ম্যাগনেট দেখিয়ে রেখেছি, যেটা পার্মানেন্ট ম্যাগনেট অ্যাকচুয়ালি। এই পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল এটা, আর সাউথ পোল হচ্ছে এটা। দেখো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, মানে ম্যাগনেটের বাইরে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো বা চৌম্বক বলরেখাগুলো গেছে। এবার এই পার্টিকুলার ছবিটা দেখে মনে হতে পারে যে আমি তো বললাম ফ্লাক্স লাইনগুলো ক্লোজ লাইন, অথচ দেখতে পাচ্ছি নর্থ পোল থেকে স্টার্ট হয়েছে আর সাউথ পোলে গিয়ে ফ্লাক্স লাইনগুলো শেষ হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা শেষ হয়ে যায়নি। ম্যাগনেটের ভেতরে, এক মিনিট কালারটা চেঞ্জ করে নিই, ম্যাগনেটের ভেতরে এরা সাউথ থেকে নর্থের দিকে যাবে, দিয়ে লাইনটা ক্লোজ হবে। তাহলে ফার্স্ট যে প্রপার্টিটা আমরা এখানটায় দেখলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন হচ্ছে গিয়ে ক্লোজ লাইন। এরা ম্যাগনেটের বাইরে যাবে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, আর ম্যাগনেটের ভেতরে যাবে সাউথ থেকে নর্থের দিকে। এটা গেল এক নাম্বার প্রপার্টি। দুই নাম্বার প্রপার্টি হচ্ছে এটাই যে ফ্লাক্স লাইনগুলো আছে এরা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না, এরা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না। এটাও হচ্ছে গিয়ে এদের আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এই দুটো প্রপার্টি আমাদের মেশিন পড়তে গিয়ে হোক বা মেজারমেন্ট পড়তে গিয়ে হোক, ট্রিপলি পড়তে গিয়ে হোক, সমস্ত জায়গাতেই কিন্তু কাজে লাগবে। তো আমরা এখন অবধি দুটো প্রপার্টি পেয়েছি। এছাড়া আরও অনেক প্রপার্টি আছে, যেমন ফ্লাক্স লাইন যেগুলো আছে তারা রাবার ব্যান্ডের মতন আচরণ করে। তারপর ফ্লাক্স লাইনগুলো মিনিমাম পাথ দিয়ে যায়। তো এই যে প্রপার্টিগুলো আছে এগুলো ইটেকের লেকচার যখন আপলোড হবে সেখানটায় ডিটেলসে ডিসকাশন করা হবে। কারণ এই যে ফ্লাক্স লাইনগুলো রাবার ব্যান্ডের মতন আচরণ করছে বা মিনিমাম পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, স্মলেস্ট পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, এগুলোর ওপর বেস করে দুটো সেম পোল একে অপরকে বিকর্ষণ করে বা দুটো অপোজিট পোল একে অপরকে আকর্ষণ করে, এই জায়গাগুলো এক্সপ্লেন করা যায়। বাট এই জিনিসগুলো যেহেতু আপাতত আমার ডিপ্লোমা লেভেলের সাবজেক্টগুলো পড়তে গিয়ে কাজে লাগছে না সেভাবে, যার জন্য আমি এখানটায় স্কিপ করে যাচ্ছি। তো মেন ইম্পর্টেন্ট যে দুটো প্রপার্টি আমরা এখানটায় পেলাম, যে ফ্লাক্স লাইনগুলো হচ্ছে গিয়ে ক্লোজ লাইন, আর দুই হচ্ছে গিয়ে কি বলে ফ্লাক্স লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করে না। আচ্ছা, এবার স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন আসছে যে এই ফ্লাক্স লাইনগুলো আমরা পেলাম কি করে? যে এক্সপেরিমেন্টের সাহায্যে এই ফ্লাক্স লাইনগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি, সেটাও ইটেকের যে লেকচার সেখানটায় আপলোড হবে। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এই যে ফ্লাক্স লাইনের কনসেপ্টটাই এলাম, ইমাজিনারি লাইন বলে দিলাম। তো ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করার জন্য আমরা এই ফ্লাক্স লাইনগুলো ড্র করছি। তার মানে এখান থেকে একটা জিনিস আশা করি ক্লিয়ার, যে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তাহলে ফ্লাক্স লাইন থাকবে, যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকে তাহলে সে জায়গায় কিন্তু ফ্লাক্স লাইন থাকবে না। এটা গেল এক নাম্বার জিনিস। দুই নাম্বার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যত বাড়বে, মানে যত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড হবে, ম্যাগনেটিক এই যে ফ্লাক্স লাইনের কথা বলছি, এই ফ্লাক্স লাইনগুলোর সংখ্যাও তত বাড়বে। রিপিট করছি আমি আর একবার, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ডিনোট করছি ম্যাগনেটিক ফ্লাক্স লাইন দিয়ে, তো তার জন্য ম্যাগনেটিক ফিল্ড যত বেশি স্ট্রং হবে ফ্লাক্স লাইনের সংখ্যাও তত বেশি বাড়বে। ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যত কমবে ফ্লাক্স লাইনের সংখ্যাও কিন্তু তত কমবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আমার ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের কনসেপ্ট, যেটা বেসিক্যালি আমি আরেকবার যদি ইন এ সামারি বলতে চাই, যে একটা ম্যাগনেটের চারিদিকে যতটা জায়গা জুড়ে ওর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা অনুভূত হচ্ছে সেই অঞ্চলটাকে ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বলি। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা চোখে দেখতে পাই না, তো সেটাকে ডিনোট করার জন্য আমরা কিছু ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল লাইন আমরা ড্র করি। এই যে লাইনগুলো ড্র করছি এদেরকেই আমরা বলছি ফ্লাক্স লাইন। ফ্লাক্স লাইনের যে ইম্পর্টেন্ট প্রপার্টিটা আমাদের মেনলি কাজে লাগবে সেটা হচ্ছে এক নাম্বারটাই বলা যেতে পারে, যে ফ্লাক্স লাইনগুলো হচ্ছে গিয়ে ক্লোজ লাইন। এরা ম্যাগনেটের বাইরে যাবে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, আর ম্যাগনেটের ভেতরে যাবে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে, আর ফ্লাক্স লাইনগুলো কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না।
এবার এটা তো গেল পার্মানেন্ট ম্যাগনেট, যেখান থেকে আমি ফ্লাক্স লাইনগুলো এভাবে দেখিয়ে দিলাম। যদি ইলেকট্রোম্যাগনেট হয় তার ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা কয়েলকে, এটা ধরে নাও একটা আয়রনের কোর ধরে নাও, একটা আয়রনের রড ধরে নাও, যার উপরে এই কয়েলটাকে পেঁচানো রয়েছে। এবার আমি করছি কি, এই কয়েলে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, এরকমভাবে ভোল্টেজ সাপ্লাই দিলাম। তো যখন এবার দেখো এখানে সার্কিটে একটা সোর্স আছে, আবার সার্কিটটা হচ্ছে ক্লোজ সার্কিট, তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো করবে। তো কারেন্টের ডিরেকশানটাও দেখে নেওয়া যাক। সাপোজ এদিকে কারেন্টের ডিরেকশান আমরা পেয়ে গেলাম, এভাবে কারেন্ট যাচ্ছে। কয়েলের মধ্যে কারেন্টের ডিরেকশান নিয়ে নিলাম। তো এই গেল হচ্ছে গিয়ে কয়েলের কারেন্টের ডিরেকশান। তো যখন এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কী হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যখনই তৈরি হবে তখন একটা নর্থ পোল তৈরি হবে আর একটা সাউথ পোল তৈরি হবে। এই নর্থ পোল আর সাউথ পোল কীভাবে আমরা ডিসাইড করব সেটা আমরা এখানটায় এবার দেখে নেব। তার জন্য আছে হচ্ছে গিয়ে আমাদের এই রুলটা। দেখো এখানে কি বলছে যে ডান হাতের এই 4টে আঙুল যদি কারেন্টের ডিরেকশানকে দেখায় তাহলে যে বুড়ো আঙুলটা আছে বা থাম যেটা আছে সেটা ফ্লাক্সের ডিরেকশানকে দেখাবে। রিপিট করছি আমি আর একবার, ডান হাতের 4টে আঙুল যদি কারেন্টের ডিরেকশানকে দেখায় তাহলে বুড়ো আঙুল বা থাম কি করবে, ফ্লাক্সের ডিরেকশানকে দেখাবে। তাহলে এখানে কারেন্টের যে ডিরেকশান আছে সেই ডিরেকশানে ডান হাতের 4টে আঙুলকে রাখো। দেখো বুড়ো আঙুল বা থাম যেটা আছে সেটা এই বরাবর থাকবে, সেটা দেখো থাম বাছে এই বরাবর থাকবে। তাহলে মোট কথা ফ্লাক্স লাইনগুলো এদিক থেকে বেরোবে, ফ্লাক্স লাইনের ডিরেকশান এদিকে হবে আর এদিক দিয়ে ডিরেকশান এদিকে হবে। একই রকমভাবে এখানে ফ্লাক্স লাইনের ডিরেকশান এদিকে হবে, ফ্লাক্স লাইনের ডিরেকশান এদিকে হবে, এইদিকে ফ্লাক্স লাইনের ডিরেকশান এইদিকে হবে। তাহলে আমরা এখানটায় দেখতে পাচ্ছি কি, এই যে আয়রনের স্ট্রাকচারটা আছে সেখান থেকে ফ্লাক্স লাইনগুলো এদিক দিয়ে বেরোচ্ছে। একটু আগে আমরা ফ্লাক্স লাইনের একটা প্রপার্টি দেখলাম, ফ্লাক্স লাইনগুলো চুম্বকের বাইরে নর্থ পোল থেকে বেরোয়। তাহলে যেহেতু ফ্লাক্স লাইনগুলো এদিক দিয়ে বেরোচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে গিয়ে নর্থ পোল এই সাইডটা। আর ফ্লাক্স লাইনগুলো যেহেতু এই সাইড দিয়ে ঢুকছে তাহলে এটা অবশ্যই হচ্ছে গিয়ে সাউথ পোল। তাহলে এইভাবে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটের, যেটা এখানে অ্যাকচুয়ালি সলিনয়েডাল স্ট্রাকচার, তার নর্থ পোল আর সাউথ পোলকে ডিসাইড করতে পারবো। এবার এই ছবিটা দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটু আগে যে আমি কথাটা বললাম যে ফ্লাক্স লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না, অথচ এখানটায় মনে হচ্ছে ফ্লাক্স লাইনগুলো তো একে অপরকে ইন্টারসেক্ট করে গেছে, বাট অ্যাকচুয়ালি তা নয়। ছবিটা 3D ফিগার, যার জন্য মনে হচ্ছে এখানটায় ইন্টারসেক্ট করে গেছে, বাট ফ্লাক্স লাইনগুলো একে অপরকে ইন্টারসেক্ট করেনি। তাহলে মোট কথা এখানে যে ইম্পর্টেন্ট প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই রুলটা, যেখানে আমরা দেখলাম যে ডান হাতের 4টে আঙুল যদি কারেন্টের ডিরেকশানকে দেখায় তাহলে থাম দেখাবে হচ্ছে কাকে বলো, ফ্লাক্স লাইনের ডিরেকশানকে। তো ফ্লাক্সের ডিরেকশান আমরা দেখলাম এখান থেকে এদিকের বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে নর্থ পোল আর এটা হবে তাহলে সাউথ পোল। এভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলকে ডিসাইড করে থাকি। এবার একটু আগে আমরা যে ইলেকট্রোম্যাগনেটের এক্সাম্পলটা নিয়েছিলাম একদম ফার্স্ট স্লাইডে, সেটা দেখো এখানে দেখানো হয়েছে। তো এখানে কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে, এটা ব্যাটারির নেগেটিভ প্লেট, এটা হচ্ছে গিয়ে পজিটিভ প্লেট, তাহলে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে ব্যাটারির থেকে, ব্যাটারিতে কারেন্ট ঢুকছে এদিক দিয়ে। এবার কয়েলের মধ্যে কারেন্ট দেখা যাক। কয়েলের, এক মিনিট, কয়েলের মধ্যে কারেন্ট দেখো, কারেন্টের ডিরেকশান হচ্ছে এদিকে। তো এই যে ডিরেকশান আমরা দেখছি, এবার যদি এই যে ডান হাতের 4টে আঙুলকে যদি কয়েলের কারেন্টের ডিরেকশানে রাখো, দেখবে কি যে কি বলে, বুড়ো আঙুল যেটা, থাম যেটা, সেটা কোন দিকে থাকছে, এদিকে থাকছে। তার মানে ফ্লাক্স লাইনগুলো এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে ঢুকবে, তার মানে অবভিয়াসলি এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তো যাই হোক, এটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে রাখলাম। এরপরে আমরা আসব যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ওপর ম্যাগনেটিক ফিল্ডের কি এফেক্ট সেটা আমরা দেখব। ধরো একটা পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলকে দেখানো হয়েছে এভাবে।
তো তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে থাকবে সেটাও আমরা একটু দেখে নিই। ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো কি বলা হলো, যে চুম্বকের বাইরে নর্থ থেকে সাউথ পোলের দিকে যাবে। তাহলে এটা যদি নর্থ পোল হয় আর এটা যদি সাউথ পোল হয়, নর্থ থেকে সাউথের দিকে এভাবে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো থাকবে। এবার তুমি বলবে যে ফ্লাক্স লাইনগুলো তো ক্লোজ লাইন, তাহলে এটুকু কেন হলো? আমি টোটাল ফ্লাক্স লাইনটা এখানটায় ড্র করছি না, তার কারণ হচ্ছে গিয়ে আমি এখানে যে কাজটা করব, এখানে একটা কন্ডাক্টরকে রাখবো। এই কন্ডাক্টরের ওপর ম্যাগনেটিক ফিল্ডের যে এফেক্ট সেটাকে আমরা দেখতে চাই, তার জন্য টোটাল ফ্লাক্স লাইনকে আমরা ড্র করছি না। কন্ডাক্টর যেটুকু পোর্শানে থাকছে ম্যাগনেটিক ফিল্ডের, সেইটুকু পোর্শানের ম্যাগনেটিক ফ্লাক্স লাইনকে আমি ড্র করেছি। তো ভাবো এটা হচ্ছে গিয়ে একটা কন্ডাক্টর। চলো নামও তুমি দিয়ে নাও একটা কিছু, এবি একটা কন্ডাক্টর আমরা নিয়ে নিলাম। এবার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি এভাবে একটা কন্ডাক্টরকে রাখি, এই কন্ডাক্টরের ওপর যে ফোর্স কাজ করবে সেটার ভ্যালু হবে 0। কিন্তু যদি আমরা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে বাইরের থেকে কোনোভাবে কারেন্ট পাঠাই, সেই এ থেকে বি এর দিকে হোক বা বি থেকে এ এর দিকে হোক, ম্যাটার করে না। যদি কি বলছি আমি আরেকবার প্রথম থেকে বলছি, একটা ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলকে দেখানো হয়েছে, তার যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন সেটাও দেখানো হয়েছে, তার মধ্যে আমি একটা ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা এবি কন্ডাক্টরকে রেখেছি। এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট 0 ছিল তখন ওর ওপর কোনো ফোর্স কাজ করবে না। এবার এবি কন্ডাক্টরে যদি আমি বাইরের থেকে কোনোভাবে সাপ্লাই দিলাম, তার জন্য এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সে এ থেকে বি এর দিকে হোক বা বি থেকে এ এর দিকে হোক, কারেন্ট ফ্লো হচ্ছে। এই অবস্থায় এই কন্ডাক্টরের ওপর ফোর্স কাজ করবে। কেন ফোর্স কাজ করবে? দেখো একটা জিনিস, ধরো এটা একটা ম্যাগনেট আর এটা আর একটা ম্যাগনেট, এই দুটো ম্যাগনেটকে যদি আমি কাছাকাছি আনি তাহলে হয় আকর্ষণ করবে, না হলে বিকর্ষণ করবে। তো আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, মোট কথা হচ্ছে গিয়ে একটা ফোর্স তৈরি হবে। তো এই জিনিসটাকে আরও সহজভাবে আমি কিভাবে বলতে পারি, দুটো ম্যাগনেটকে কাছে আনছি, তার বদলে আমি এভাবেও নিশ্চয়ই বলতে পারি, দুটো ম্যাগনেটিক ফিল্ডকে যদি একে অপরের কাছে আনি তাহলে তাদের মধ্যে একটা ফোর্স তৈরি হবে। তাহলে আমি এটাকে এভাবেও বলতে পারি যে দুটো ম্যাগনেটিক ফিল্ডকে কাছাকাছি আনছি, এটার পরিবর্তে আমি এই ল্যাঙ্গুয়েজটাও ইউজ করতে পারি যে দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন একটা ফোর্স তৈরি হবে। এবার দেখো টোটাল জিনিসটাকে শুরুর থেকে ভাবো। শুরুতে কারেন্টের ভ্যালু কত ছিল? 0। তখন টোটাল ম্যাগনেটিক ফিল্ড কটা ছিল? একটাই ম্যাগনেটিক ফিল্ড ছিল। কোথায় সেই ম্যাগনেটিক ফিল্ডটা? যেটা গ্রিন কালারের ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। এবার যখন আমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে শুরু করলাম তখন কতগুলো ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি? দুটো ম্যাগনেটিক ফিল্ড। কোনটা? একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড, যেটা গ্রিন কালারের ডটেড লাইন দিয়ে ফ্লাক্সের ডিরেকশনকে দেখানো হয়েছে, ফ্লাক্স লাইনের ডিরেকশনকে দেখানো হয়েছে, ওই একটা ম্যাগনেটিক ফিল্ড। আর একটা হচ্ছে এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য তার একটা ম্যাগনেটিক ফিল্ড, কারণ আমরা দেখেছি কারেন্ট যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয় তখন তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে এখন দুটো ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, আর এটাও দেখছি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই আর একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা কারেন্ট পাঠিয়ে প্রডিউস করেছি। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড একে অপরের রেঞ্জের মধ্যেই আছে, মানে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হবে। দুটো ম্যাগনেটিক ফিল্ডের যখন ইন্টারাকশান হবে তখন কন্ডাক্টরের উপর একটা ফোর্স তৈরি হবে। এবার এখানে এই যে এতগুলো কথা বললাম তার মধ্যে একটা কথা হচ্ছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি ছিল, যেটা এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। বাট এরকম ব্যাপার নয় যে ওই ম্যাগনেটিক ফিল্ডটা পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডই হতে হবে। আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড থাকা নিয়ে কথা। আমি যদি মনে করি পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে এরকম ইলেকট্রোম্যাগনেট তৈরি করব, দেখো এখানে দুটো ধরো লোহার টুকরো নিয়েছি, আমি দুটো লোহার টুকরো নিয়েছি, তাদের অ্যাক্রসে আমি কি বলে কয়েল জড়িয়েছি, দিয়ে একটা ব্যাটারির সাহায্যে তাদের মধ্যে কারেন্ট পাঠাচ্ছি। এবার সেই যে রাইট হ্যান্ড থাম্ব রুল সেটাকে অ্যাপ্লাই করো। কারেন্টের ডিরেকশানে তুমি ডান হাতের 4টে আঙুলকে রাখো, দেখো বুড়ো আঙুলের ডিরেকশান এদিকে হবে, মানে ফ্লাক্স লাইনগুলো এদিক থেকে বেরোচ্ছে। তাহলে এই পোলটা হবে নর্থ পোল আর এই পোলটা তাহলে অবভিয়াসলি হবে সাউথ পোল। এখানে তুমি ওই রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করো,
কারেন্টের ডিরেকশানে ডান হাতের 4টে আঙুলকে রাখো, দেখো বুড়ো আঙুলের ডিরেকশান কোন দিকে হবে, এদিকে হবে, তার মানে এই সাইডে তৈরি হলো নর্থ পোল। আমি একটু জিনিসটা মুছে নিই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে একটা সাউথ পোল আছে, এখানে একটা নর্থ পোল আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কোন দিকে হবে, এই বরাবর হবে, এই বরাবর হবে, নর্থ থেকে সাউথের দিকে। এবার এখানে যদি আমি একটা কন্ডাক্টর রাখি, নামও দিয়ে নাও, এবি নাম দিয়ে নাও, যদি এবির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো না হয় তাহলে কোনো ফোর্স তৈরি হবে না, কারণ একটাই ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এবির মধ্যে দিয়ে যদি আমি বাইরের থেকে কোনোভাবে সোর্স লাগিয়ে কারেন্ট পাঠাই তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। একটা হচ্ছে গিয়ে এই দুটো ইলেকট্রোম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ডটা অলরেডি এখানে এক্সিস্ট করছে, আর একটা এবির মধ্যে দিয়ে কারেন্ট পাঠানোর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের জন্য ফোর্স তৈরি হবে। এবার এই যে ফোর্সটা তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি এই যে ম্যাগনেটটার কথা বলা হচ্ছে, এই ম্যাগনেটের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, তার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বা ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। এই যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, কন্ডাক্টরের যে লেন্থ তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। এগুলোকে সমস্তকে কাজে লাগিয়ে প্রুভ করা যায় এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা। বাট আমি এই লেকচারটা শুরুতেই বললাম যে এখানে আমরা কোনো কিছুর ডেরিভেশন বা প্রুফ করব না, তো যখন ইটেকের লেকচার আপলোড হবে তখন দেখবে যে কিভাবে আমরা এই ডেরিভেশনটা পাচ্ছি। মোট কথা এখানে যে কনসেপ্টটার দরকার, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি তাহলে ফোর্স তৈরি হবে। এখানে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে ফোর্স। কেন এই ইম্পর্টেন্ট বলছি এটা দেখো, খেয়াল করে দেখো, ফোর্স কী ধরনের কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে গিয়ে ভেক্টর কোয়ান্টিটি। আর যখন আমরা ভেক্টর কোয়ান্টিটির কথা বলি তার দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভ্যালু বা ম্যাগনিচিউড, ম্যাগনিচিউডকে সংক্ষেপে আমি ম্যাগ লিখলাম, আর একটা হচ্ছে গিয়ে ডিরেকশান, সংক্ষেপে ডিআইআর লিখলাম। তাহলে ফোর্সের দুটো জিনিস থাকছে, দুটো প্রপার্টি থাকছে, একটা ম্যাগনিচিউড আর একটা হচ্ছে ডিরেকশান। ম্যাগনিচিউড তো আমরা এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা যখন ডিরাইভ করব তখন পেয়ে যাব, বাট এই ডিরেকশানের যে কনসেপ্টটা সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে মোট কথা যা যা দেখলাম এখানটায়, ইন এ সামারি যদি আমি বলি, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এই যে ফোর্স সেটা হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিচিউডও আছে আবার ডিরেকশানও আছে। তো এখন আমরা কনসেন্ট্রেট করব ডিরেকশানটাকে কী করে বের করা যায়। তো ডিরেকশান বের করার জন্য আছে আমাদের কাছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ডিরেকশান বের করার জন্য আমাদের কাছে আছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলছে, যে বাঁ হাতের 3টে আঙুল, কোন 3টে আঙুল, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার আর থাম্ব, এই 3টে ফিঙ্গারকে আমরা যদি একে অপরের সঙ্গে সমকোণে রাখি, দিয়ে যদি ফার্স্ট ফিঙ্গার যেটা আছে সেটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে ডিনোট করে, সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার যদি কারেন্টের ডিরেকশানকে ডিনোট করে, তাহলে থাম্ব ফোর্সের ডিরেকশান বা কন্ডাক্টরের মোশনের ডিরেকশানকে ডিনোট করবে। দেখো এতক্ষণ ধরে আমরা কি পড়ছিলাম, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখবো, তার জন্য ফোর্স কি হবে তার ডিরেকশান আমাদের বের করাটাই ছিল মেন উদ্দেশ্য। তো এখানে আমরা তার জন্য ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিচ্ছি। জিনিসটাকে আমি আর একবার রিপিট করে দিচ্ছি, যে বাঁ হাতের 3টে আঙুল, কোন 3টে আঙুল, ফার্স্ট ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম্ব, এই 3টেকে যদি আমরা একে অপরের সমকোণে রাখি, ফার্স্ট ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান মানে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশানকে যদি ডিনোট করে, সেকেন্ড ফিঙ্গার যদি কারেন্টের ডিরেকশান মানে কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডিরেকশানকে ডিনোট করে, তাহলে থাম্ব ডিনোট করবে হচ্ছে গিয়ে কন্ডাক্টরের ওপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ডিরেকশান বা কন্ডাক্টরের যে মোশন তার ডিরেকশানকে ডিনোট করবে। এটাকে বলছি আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। আর এটা এত ইম্পর্ট্যান্ট কেন, কারণ আমরা যখন মোটর পড়ব, সে যে মোটরই হোক না কেন, ডিসি মোটর হোক, 3 ফেজ ইন্ডাকশান মোটর হোক, বা যে মোটরগুলোই তোমাদের সিলেবাসে আছে না কেন, যেগুলোই পড়ি না কেন, তো মোটরের ক্ষেত্রে কি করা হয়, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখা হয়। হ্যাঁ, তার স্পেসিফিক ডিজাইন আছে যেগুলো আমরা সেখানে গিয়ে পড়বো, বাট বেসিক কনসেপ্ট এটাই, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখবো। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যখনই রাখছি ওই কন্ডাক্টরে ফোর্স তৈরি হবে, যার জন্য
মোটরটা কী হবে, ঘুরতে শুরু করবে, যেটা আমরা ওখানটায় টর্ক বলবো, কারণ রোটেশনাল মোশনের ক্ষেত্রে ফোর্সের জায়গায় আমরা টর্ক কথাটা ইউজ করে থাকি। সেখানে দেখব ফোর্স কোনটা, টর্ক কোনটা। তো যাই হোক, মোটর যখন পড়বো আমরা দেখব কি, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখবো, তার জন্য কন্ডাক্টরটার উপর ফোর্স অ্যাপ্লাই হবে, যার জন্য মোটরটা ঘুরতে শুরু করে। তো যেহেতু এই যে কন্ডাক্টরের মোশনের ওপর মোটরের রোটেশন কি বলে নির্ভর করছে, তাহলে কন্ডাক্টরের রোটেশনের ডিরেকশান থেকে আমি মোটরের রোটেশনের ডিরেকশান পেয়ে যাচ্ছি। তার মানে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে আমরা যত ইলেকট্রিক্যাল মোটর আছে তাদের রোটেশনের ডিরেকশান পেয়ে যাব, যার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রুল। এবার যেহেতু আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে মোটরের রোটেশনের ডিরেকশান পেয়ে যাচ্ছি, তার জন্য একে মোটর রুলও বলা হয়ে থাকে। তাহলে যখন আমি মেশিনের টপিকগুলো একে একে ধরবো, তখন কিন্তু আর ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আলাদা করে বোঝাবো না। যদি তখন অসুবিধা হয় তখন এই লেকচারটা আবার দেখে নেবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখলে কি হয় সেটা দেখছিলাম। মোট কথা যা পড়ছিলাম তার বেসিক কনসেপ্ট যেখান থেকে তৈরি হয়েছিল সেটা হচ্ছে গিয়ে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবারে আমরা ঠিক তার উল্টো জিনিসটা দেখব, যে ম্যাগনেটিক ফিল্ডের কি মানে চেঞ্জ হলে বা কি প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা কোনো কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড করতে পারি, সেটা আমরা এখানটায় দেখব এবার। তো চলে আসছি পরের স্লাইডে, যেখানে আমরা ডিসকাস করব ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস ফার্স্ট ল of electromagnetic induction। বাট এটাকে ডিসকাস করার আগে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেব। বাট এটাও বলে রাখি, ওই প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিজমের কোনো সম্পর্কই নেই, বাট জিনিসটাকে ভালো করে বোঝার জন্য আমি ওই স্লাইডটা রেখেছি। ধরো এটা হচ্ছে গিয়ে একটা লাইট ধরে নাও, টর্চ, আর এটা হচ্ছে গিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা পার্সন ধরে নাও। আমি এটাও ধরে নিলাম যে টর্চে যে ব্যাটারিটা আছে সেটা ফুললি চার্জড, আর আমি টর্চটা যতক্ষণই জ্বালাই না কেন ব্যাটারির চার্জ কমছে না, এটুকু আমি ধরে নিলাম। এবার দেখতেই পাচ্ছ টর্চ থেকে কিছুটা দূরে ওই লোকটা দাঁড়িয়ে আছে, তার মানে সে সার্টেন অ্যামাউন্ট অফ লাইট পাবে, এখান থেকে কিছু পরিমাণ লাইট তার কাছে যাবে। তো টর্চটা যদি আমি এখানে ফিক্সড অবস্থায় রাখি আর লোকটাও যদি এখানে ফিক্সড অবস্থায় দাঁড়িয়ে থাকে, তাহলে এই পজিশান থেকে টর্চের লাইটের কোনো রকম চেঞ্জ হবে না। প্রথমেও যা আলো পাচ্ছিল 10 মিনিট পরেও বা 1 ঘন্টা পরেও একই পরিমাণই আলো পাবে, কারণ আমি ধরেই নিয়েছি যে ব্যাটারি সবসময় ফুল চার্জই থাকছে, ব্যাটারির চার্জের কোনো চেঞ্জ হচ্ছে না। আমি যদি আমি না, এই লোকটা যদি মনে করে যে এই টর্চ থেকে বেশি আলো পেতে চাই, তাহলে কি কি হতে পারে সেটা আমি দেখতে চাই। প্রথম যে জিনিসটা আমি করতে পারি সেটা হচ্ছে গিয়ে টর্চটাকে লোকটার দিকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে লোকটা বেশি আলো পাবে, এটা গেল একটা উপায়। সেকেন্ড যে উপায় সেটা হচ্ছে গিয়ে আমি যদি লোকটাকে টর্চের দিকে এগিয়ে নিয়ে আসি তাহলেও সে বেশি লাইট পাবে। আর কি করতে পারি, ব্যাটারির যদি আমি ভোল্টেজ কোনোভাবে ব্যাটারির ভোল্টেজকে যদি বাড়াতে পারি অন্য ব্যাটারি ইউজ করে, সেক্ষেত্রে লাইট বেশি পাবো, বাট আমি তো সেটাতে যাচ্ছি না, আমি বলেই দিয়েছি যে ব্যাটারিটা ফিক্সড করাই আছে ওখানটায়। তাহলে আমি যেটা বলছি যে একটা টর্চ রাখা আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে, তো এই লোকটা এখন টর্চ থেকে বেশি লাইট পেতে চাইছে, তাহলে তার দুটো উপায়, আইদার টর্চকে লোকটার দিকে এগিয়ে নিয়ে যাও কিংবা ওই লোকটাকে টর্চের দিকে এগিয়ে আসতে হবে। সেম জিনিস আমরা দেখো এখানটায় অ্যাপ্লাই করতে চলেছি। ধরো এটা হচ্ছে গিয়ে একটা ম্যাগনেট, এটা হচ্ছে একটা ম্যাগনেট, আর এটা হচ্ছে গিয়ে একটা কয়েলটাকে জড়ানো আছে দেখতেই পাচ্ছ। তো এই ম্যাগনেটটা আর এই কয়েলটাকে ইনিশিয়ালি আমি ধরলাম যে স্থির অবস্থায় আছে, তার জন্য সেকেন্ড ফিগারটা দেখতে পারো, যেহেতু এখানে নো মুভমেন্ট লেখাই আছে। তো এটাকে আর এটাকে দুটোকেই আমি স্থির অবস্থায় রেখেছি।
এই অবস্থায় যদি আমরা এখানে একটা ভোল্টমিটার লাগাই, এই কয়েলের অ্যাক্রসে আমরা যদি একটা ভোল্টমিটার লাগাই, ভোল্টমিটার কী করে? ভোল্টেজ মেজার করে। ভোল্টমিটারের রিডিং আসবে 0। আচ্ছা, আমি ফার্স্টে রেজাল্টগুলো দেখছি, তারপরে ফ্যারাডের ফার্স্ট ল আমি এক্সপ্লেন করব। এবারে আমি করলাম কি, সাপোজ এটা হচ্ছে গিয়ে কয়েল, আর এই যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটটাকে ধীরে ধীরে আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি, মানে কয়েলটার কাছে নিয়ে আসছি। এই অবস্থায় আমি যদি এখানে একটা ভোল্টমিটার আগে থেকেই লাগিয়ে রাখি, ভোল্টমিটার আগে থেকেই লাগানো ছিল, ম্যাগনেটটাকে আস্তে আস্তে কাছে আনছি, দেখব ভোল্টমিটার একটা রিডিং শো করছে। একই রকমভাবে এখানে ধরো ওই কয়েলটা রাখা আছে, এখানে একটা ভোল্টমিটার আগে থেকেই কানেক্ট করা আছে, আর এই যে ম্যাগনেটটা আছে সেটাকে আস্তে আস্তে এর থেকে দূরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখনও দেখব এই ভোল্টমিটারটা একটা রিডিং শো করছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হলো, যার জন্য যে যখন আমি ম্যাগনেটটাকে স্থির অবস্থায় রেখেছি তখন ভোল্টমিটারের রিডিং 0, অথচ ম্যাগনেটটাকে ভেতরের দিকে নিয়ে গেলে বা বাইরের দিকে নিয়ে গেলে আমি দেখছি ভোল্টমিটার একটা রিডিং দিচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে। ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বলছে যে whenever there is any change in magnetic field linking to an electrical circuit an EMF will be induced, মানে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের রেসপেক্টে যখন ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয় বা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয় তখন ওই সার্কিটে একটা ভোল্টেজ তৈরি হবে। এখানে আর একটা কন্ডিশান আছে যেটাকেও আমি একটু পরে পুট করব। তো ফার্স্টে প্রথম জিনিসটা বোঝা যাক যে উনি বলছেন যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের রেসপেক্টে যখন ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয় তখন ওই সার্কিটে ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে। তো এখানে দেখো যে সেকেন্ড যে ছবিটা ছিল, এখানে ম্যাগনেটটাকে স্থির অবস্থায় রাখা আছে, কয়েলটাকেও স্থির অবস্থায় রাখা আছে। তার মানে কি, প্রথমেও ম্যাগনেটের যতটা ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলকে লিঙ্ক করছিল পরেও ততটা ফ্লাক্সে লিঙ্ক করছে, মানে কয়েলের রেসপেক্টে ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো চেঞ্জ হচ্ছে না। যেটা আমি এখানে ফার্স্টে দেখেছিলাম, টর্চটাও এখানে ফিক্স আছে, লোকটাও এখানে দাঁড়িয়ে আছে, তাহলে যে পরিমাণ লাইট পাবে টর্চ থেকে লোকটা সেটা চেঞ্জ হচ্ছে না। সেম জিনিস ম্যাগনেটকেও ফিক্সড অবস্থায় রেখেছি, কয়েলকেও ফিক্সড অবস্থায় রেখেছি, তার মানে কয়েলের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, তার জন্য কয়েলে কোনো রকম ইএমএফ ইনডিউসড হবে না, ভোল্টেজ তৈরি হবে না। কিন্তু আর কি দেখছি আমরা, কয়েলের রেসপেক্টে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে তো এই কয়েলকে আমি ফিক্সড অবস্থায় রেখেছি, ম্যাগনেটটাকে যদি আমি ভেতরের দিকে আনতে শুরু করি তাহলে প্রথমে যতটা ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলের সঙ্গে লিঙ্ক করছিল ভেতরের দিকে যদি আনতে থাকি আরও বেশি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলকে লিঙ্ক করবে। তার মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে, তখন যে জন্য কয়েলে ভোল্টেজ তৈরি হচ্ছে। একই রকমভাবে যখন এক মিনিট, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। ধরো কয়েলের মধ্যে এরকমভাবে ম্যাগনেটটাকে রাখা ছিল, তো ম্যাগনেটের যত ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ছিল সেটা কয়েলকে লিঙ্ক করছিল। এবার আমি আস্তে আস্তে যখন ম্যাগনেটটাকে বাইরের দিকে বের করতে শুরু করব তখন কি হবে, কয়েলের সঙ্গে ম্যাগনেটিক ফ্লাক্স যেগুলো লিঙ্ক করেছিল সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। কমুক বা বাড়ুক, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কয়েলের রেসপেক্টে, তখন কি হবে, একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যেটা আমরা ভোল্টমিটার থেকে পাচ্ছি। তাহলে এই যে জিনিসটা, এটাকেই বলছি আমরা ফ্যারাডেজ মানে ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। আচ্ছা, এখানে আমি শুরুতেই বললাম যে সেকেন্ড একটা কন্ডিশান আছে যেটা আমি পরে পুট করব। সেই কন্ডিশানটা কি, যে ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু মানে কয়েলের সঙ্গে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে অবশ্যই লিঙ্ক করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু লিঙ্ক করতে হবে অবশ্যই কয়েলের সঙ্গে। এটার মানে কি, মানে ধরো তোমার কাছে ওই খেলনা মোবাইলের স্পিকার আছে, স্পিকারের পেছনে দেখবে ছোট ম্যাগনেট থাকে, তো সেই ম্যাগনেটটা তুমি তোমার ঘরে রাখলে গ্রাউন্ড ফ্লোরে, দিয়ে একটা তার নিয়ে দোতলার ছাদে গিয়ে নাচানাচি শুরু করলে, তার মানে কিন্তু ওই কয়েলে কি বলে ভোল্টেজ তৈরি হবে না। কেন? কারণ ওই কয়েল নিয়ে তুমি চলে গেছো ছাদে, আর কি বলে ম্যাগনেটটা আছে তোমার গ্রাউন্ড ফ্লোরে, তাহলে ম্যাগনেটের রেঞ্জের মধ্যেই তো ওই কয়েলটা পড়ছে না, মানে ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে সেটা তো ওই কয়েলকে লিঙ্কই করছে না, তাহলে ম্যাগনেটিক কি বলে ইএমএফ ইনডিউসড হবে না। মানে আমি বলতে চাইছি এটাই, যে এখানে
কি বলে এখানে ম্যাগনেটটা এরকম স্থির অবস্থায় আছে, তার জন্য ভোল্টেজ জিরো। এটাকে আস্তে আস্তে সরাতে শুরু করলাম, ভোল্টমিটার রিডিং দেবে। এবার এই ম্যাগনেটটাকে বার করে নিয়ে চলে এলাম এইখানটায়। দেখা যাচ্ছে এই যে ম্যাগনেটটা আছে তার ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জ হচ্ছে এইটুকু। তো ম্যাগনেটিক ফিল্ড তো আমার এই কয়েলটাকে লিঙ্কই করছে না, তাহলে হবে না। তাহলে এখানে দুটো কন্ডিশন ফুলফিল হতে হবে। এক হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে কয়েলের সঙ্গে মানে ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে, রিপিট করছি, ম্যাগনেটিক ফিল্ডকে ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে লিঙ্ক করতে হবে। দুই হচ্ছে গিয়ে কয়েলের রেসপেক্টে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হতে হবে। এই দুটো জিনিস যদি ফুলফিল হয় তাহলে ওই ইলেকট্রিক্যাল সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে, ভোল্টেজ তৈরি হবে। সার্কিটটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো হবে। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা জানতে পারছি, ইএমএফ ইনডিউসড হওয়ার কারণ সম্পর্কে জানতে পারছি, ভোল্টেজ কেন তৈরি হচ্ছে তার কারণটা সম্পর্কে জানতে পারছি। সেটাকে আমি যদি ইন এ সামারি বলতে চাই তাহলে দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ম্যাগনেটিক ফিল্ড থেকে ইএমএফ ইনডিউসড হতে পারে। কি কি কন্ডিশন দুটো? এক হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে কয়েলের ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড লিঙ্ক করতে হবে। আর দুই হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে কয়েলের রেসপেক্টে, ফ্লাক্সের চেঞ্জ হতে হবে কয়েলের রেসপেক্টে। এবার একটা জিনিস দেখো, এখানে যখন এক্সাম্পলটা দিয়েছিলাম এটার একটা পার্টিকুলার কারণ ছিল। লোকটা যখন আলো বেশি পেতে চায় সেটা দুই রকমভাবে করা যেতে পারে, হয় টর্চকে কাছে এগিয়ে আনবো কিংবা লোকটাকে কাছে এগিয়ে আনবো, কিংবা লোকটা যদি কম আলো পেতে চায় টর্চ থেকে তাহলে দুটো পসিবল ওয়ে আছে, হয় টর্চকে আমি দূরে সরাবো কিংবা টর্চকে ফিক্স রেখে কয়েলকে দূরে সরাবো। এখানেও ঠিক একই ব্যাপার, এরকম কোনো মানে নেই যে ম্যাগনেটটাকেই আমাকে সবসময় মোশনে রাখতে হবে। চলো আর একবার আমি মুছে দিই, একটু ওয়েট করো। প্রথমে আমি ধরলাম ম্যাগনেটটাও ফিক্সড অবস্থায় আছে, কয়েলটাও ফিক্সড অবস্থায় আছে। এবারে আমি করলাম কি, ম্যাগনেটটাকে ফিক্সড অবস্থাতেই রাখলাম, কয়েল যেটা আছে কয়েলটাকে আমি ভেতরের দিকে আনছি, এদিকে সরাচ্ছি। তাতেও ফ্লাক্সের চেঞ্জ হবে, তাতেও এই কয়েলে ইএমএফ ইনডিউসড হবে। বা আমি করলাম কি, এই যে ম্যাগনেটটা এরকম আছে, কয়েলটাও এখানে ফিক্সড অবস্থায় ছিল, তখন তো ভোল্টেজ জিরো। ম্যাগনেটকে এই পজিশানেই রাখলাম, এই কয়েলটাকে আমি দূরে সরাতে শুরু করলাম, দিয়ে এরকম পজিশান পেলাম, তাতেও কিন্তু আমার ভোল্টেজ তৈরি হবে। তো ম্যাটার করে না আমি ম্যাগনেটকে সরাচ্ছি না কয়েলকে সরাচ্ছি, দুটো কন্ডিশন ফুলফিল হওয়া জরুরি। এক হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্ক করতে হবে, দুই হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। তো ফ্লাক্সের চেঞ্জ আমি দুভাবে করতে পারি এখানটায়, এক হচ্ছে গিয়ে ম্যাগনেটের পজিশান চেঞ্জ করে, দুই হচ্ছে গিয়ে কয়েলের পজিশান চেঞ্জ করে। এরকম কোনো ব্যাপার নেই যে শুধু কয়েলের পজিশানকে চেঞ্জ করতে হবে বা শুধু ম্যাগনেটের পজিশানকে চেঞ্জ করতে হবে। এটা আমি এতবার রিপিট করছি কেন? তার কারণ হচ্ছে গিয়ে আমরা পরবর্তীকালে গিয়ে দুই ধরনের মেশিন পড়ব, একটা হচ্ছে ডিসি মেশিন আর একটা হচ্ছে এসি মেশিনের মধ্যে আমরা যখন সিঙ্ক্রোনাস মেশিন পড়ব তো দেখবে কি যে ডিসি মেশিনের ক্ষেত্রে দেখবে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে স্থির অবস্থায় রাখা থাকে, কয়েলকে ঘোরানো হয়। সিঙ্ক্রোনাস মেশিনের ক্ষেত্রে দেখবে ফিল্ডকে ঘোরানো হয়, কয়েলকে স্থির রাখা হয়। তো অ্যাকচুয়ালি যে কোনো একটাকেই আমি স্থির রাখি আর একটাকে আমি রোটেট করাই, ব্যাপার হচ্ছে গিয়ে সেম। বাট কিছু পার্টিকুলার ফেসিলিটি পাওয়া যায় বলে, মানে কিছু পার্টিকুলার রিজনের জন্য ডিসি মেশিনের ক্ষেত্রে যে কয়েলটা আছে সেটাকে ঘোরানো হয় আর যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে ফিক্সড অবস্থায় রাখা হয়। কেন করা হয় সেটা আমরা ডিসি মেশিন পড়তে গিয়ে দেখব। সিঙ্ক্রোনাস মেশিনের ক্ষেত্রে গিয়ে দেখব আমরা যে ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটাকে ঘোরানো হয়, কয়েলকে ফিক্সড অবস্থায় রাখা হয়। যদি উল্টোটা করতাম সিঙ্ক্রোনাস মেশিনের ক্ষেত্রে, যে আমি কয়েলকে ঘোরাবো ফিল্ডকে স্থির রাখবো, তাতেও একই জিনিসই হতো, বাট কিছু ফেসিলিটি পাই বলে আমরা ওই অ্যারেঞ্জমেন্টটা সেখানে করি। তো তার পার্টিকুলার রিজন আমরা যখন সিঙ্ক্রোনাস মেশিন পড়ব সেখানে গিয়ে দেখব। তাহলে মোট কথা, ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিপিক্ট করছে যে ম্যাগনেটিক ফিল্ড থেকে কিভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ইএমএফ ইনডিউসড হয়। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা ইএমএফ ইনডিউসড হওয়ার বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণটা পাচ্ছি। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবার দুইভাবে হতে পারে।
যেটা এতক্ষণ ধরে এক্সাম্পল দিলাম সেটা দেখো আইদার ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটের মোশনের জন্য হচ্ছে, বা ইলেকট্রিক্যাল সার্কিট বা কয়েলের মোশনের জন্য হচ্ছে। তো যেহেতু এখানে আইদার ম্যাগনেটিক ফিল্ড বা কয়েলের মোশনের জন্য হচ্ছে, তাই এই ধরনের ইএমএফ ইনডিউস, যে এই ধরনের যে ইনডিউসড ইএমএফ, তাকে আমরা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ বলি। ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ বলি। আর এক ধরনের ইএমএফ কি হতে পারে সেটা আমরা দেখব। ধরো এটা হচ্ছে কি একটা আয়রনের কোর, যার দুই সাইডে এরকমভাবে কন্ডাক্টর পেঁচানো আছে। কন্ডাক্টরগুলোকে কিন্তু ইনসুলেটার দিয়েই পেঁচানো আছে। এরকম ব্যাপার না যে কন্ডাক্টরের সঙ্গে এই আয়রনের যে কোরটা আছে সেটা শর্ট সার্কিট হয়ে আছে, তা কিন্তু নয়। মানে ধরে নাও যে আয়রনের যে কোরটা আছে তার উপর একটা ইনসুলেটর দিয়ে তার উপরে কন্ডাক্টর পেঁচানো আছে। মোট কথা কন্ডাক্টরের সঙ্গে আয়রন কোরের কোনো ইলেকট্রিক্যাল কানেকশান নেই। এই অবস্থায় আমি যদি এখানে একটা ব্যাটারি লাগাই, ফার্স্টে ব্যাটারি দিয়ে বোঝা যাক। ব্যাটারি যখনই কানেক্ট করব, ব্যাটারির পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ টার্মিনাল এটা, কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো। এখান দিয়ে কারেন্ট যাবে এভাবে। তো কারেন্ট যখনই ফ্লো হবে, ওই একইভাবে রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করব, যে ডান হাতের 4টে আঙুল কারেন্টের ডিরেকশানকে যদি দেখাই, তাহলে আমরা দেখব যে ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে হবে, এই বরাবর হবে। এই হয়ে গেল ফ্লাক্সের ডিরেকশান। এই ফ্লাক্স কাকে লিঙ্ক করলো, এই কয়েলকে লিঙ্ক করলো। এবার আমরা দেখব যে এই কয়েলে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না হচ্ছে না। ফ্যারাডের ফার্স্ট ল যদি অ্যাপ্লিকেবল হতে হয় তাহলে দুটো কন্ডিশন ফুলফিল হতে হবে। এক হচ্ছে গিয়ে ফ্লাক্স লিঙ্ক করতে হবে। দেখো এই যে কয়েলটা আছে এর সঙ্গে ফ্লাক্স লিঙ্ক করছে, তাহলে ফার্স্ট কন্ডিশন ফুলফিল। দুই হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ হতে হবে। দেখো এই কয়েলের পজিশান আর এই কয়েলের পজিশান দুটোই ফিক্সড অবস্থায় আছে, তাহলে এখানে কয়েলের পজিশানের জন্য তো কোনো ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না। আবার এই ফ্লাক্সটা কেন তৈরি হয়েছে, এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছিল সেই কারেন্টের জন্য তৈরি হয়েছে। কারেন্টটা কার জন্য তৈরি হয়েছে, ব্যাটারির জন্য তৈরি হয়েছে। ব্যাটারি কি ডিসি, ডিসির ক্ষেত্রে আমরা কি জানি, ভোল্টেজ কনস্ট্যান্ট। ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, কারেন্টও কনস্ট্যান্ট। কারেন্ট কনস্ট্যান্ট হলে ফ্লাক্স সেটাও কনস্ট্যান্ট। তাহলে ফ্লাক্স যেটা এই কয়েলটাকে লিঙ্ক করছে সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে ফ্লাক্স আমার কয়েলকে লিঙ্ক তো করলো, বাট ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কোনো রকম ভোল্টেজ তৈরি হবে না। এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের একটা ছবি। যখন ট্রান্সফরমার পড়বে দেখবে ট্রান্সফরমার ডিসিতে কেন কাজ করে না, তার একটা কোশ্চেন আসে। এটাই হচ্ছে গিয়ে তার কারণ, যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যদি ডিসি অ্যাপ্লাই করি একটা ওয়াইন্ডিংয়ে, বা এই যে একটা কয়েলে যদি ডিসি অ্যাপ্লাই করি, তাহলে আর একটা কয়েলে ফ্লাক্স লিঙ্ক তো করবে কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হবে না। যেহেতু ফ্লাক্সের চেঞ্জ হবে না, তার জন্য এই সেকেন্ড কয়েলটায় কোনো ভোল্টেজ তৈরি হবে না। তো তাহলে আমি এখন কি করতে পারি, এখানে ডিসির বদলে একটা এসি সোর্স অ্যাপ্লাই করে দিলাম। এসি সোর্স যখনই অ্যাপ্লাই করব, পার্টিকুলার কোনো ইনস্ট্যান্টে এটা পজিটিভ, ওপরের টার্মিনালটাকে পজিটিভ ধরলাম আর নিচের টার্মিনালটাকে নেগেটিভ ধরলাম। ওই ইনস্ট্যান্টে এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমি দেখালাম এভাবে। ওই ইনস্ট্যান্টে ফ্লাক্সের ডিরেকশানও একই পেয়ে গেলাম। ওই ফ্লাক্সটা এই কয়েলকে লিঙ্ক করছে, তাহলে ফার্স্ট কন্ডিশান ফুলফিল। এবার আসবো আমরা সেকেন্ড কন্ডিশানে। একটা জিনিস দেখো, আমরা কি ভোল্টেজ ইউজ করেছি এখানে, এসি ভোল্টেজ। তার জন্য কি কারেন্ট পাচ্ছি, এসি কারেন্ট। এসি কারেন্ট কীরকম হয়, এসি কারেন্ট মানে টাইমের রেসপেক্টে কারেন্টের ভ্যালু আর ডিরেকশান সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে কারেন্টের ভ্যালু আর ডিরেকশান যদি সবসময় চেঞ্জ হয়, এই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, আর ম্যাগনেটিক ফিল্ড মানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটার ভ্যালু আর ডিরেকশানও চেঞ্জ হবে। তাহলে এই ফ্লাক্সটাই তো লিঙ্ক করেছে এই কয়েলটাকে। তার মানে ফ্লাক্সটা কয়েলকে লিঙ্ক তো করলোই, আবার যে ফ্লাক্সটা লিঙ্ক করেছে তার ভ্যালুও কী হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে, ডিরেকশানও চেঞ্জ হচ্ছে। মানে ফ্লাক্স লিঙ্কও করছে, ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে। তার জন্য ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান অনুযায়ী এই কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হবে, যার জন্য ট্রান্সফরমার এসিতে কাজ করে। আচ্ছা, তো এই গেল হচ্ছে গিয়ে আমার আর এক ধরনের ইএমএফ ইনডিউসড ইএমএফ। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড যে বলো বা এই কয়েলটা বলো আর এই কয়েলটা বলো, এদের পজিশান কিন্তু ফিক্সড অবস্থাতে আছে, তা সত্ত্বেও ইএমএফ ইনডিউসড হলো। পজিশান ফিক্সড থাকা সত্ত্বেও ইএমএফ ইনডিউসড হওয়ার কারণ হচ্ছে কি এটাই, আমরা এসি সোর্স ইউজ করেছিলাম।
তো মোট কথা, যেহেতু এখানে সমস্ত পার্টসই ফিক্সড অবস্থায় আছে, মানে স্টেশনারি অবস্থায় আছে, তার জন্য এই ধরনের যে ইনডিউসড ইএমএফ তাকে আমরা বলি স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ, বা একে ট্রান্সফর্মার ইএমএফও বলা হয়। তাহলে মোট কথা, ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে, যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে যদি ম্যাগনেটিক ফিল্ড লিঙ্ক করে আর সার্কিটের রেসপেক্টে যদি ফ্লাক্সের চেঞ্জ হয়, তাহলে সেখানে ইএমএফ ইনডিউসড হবে। ফার্স্ট ল থেকে তাহলে আমরা ইএমএফ ইনডিউসড হওয়ার কারণ পাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণ পাচ্ছি। সেখানে আমরা দেখছি দুই রকমভাবে ইএমএফ ইনডিউসড হতে পারে। একটা হচ্ছে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, যেখানে কয়েল হোক বা ম্যাগনেট হোক, কোনো একটার পজিশনকে চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ বা ট্রান্সফর্মার ইএমএফ, যেখানে আমরা দেখলাম কোনো পার্টসই মুভ করাচ্ছি না, কিন্তু আমরা এসি সোর্স ইউজ করেছি, যার জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে। তো এই গেল হচ্ছে গিয়ে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। এবার আসছি ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। ফার্স্ট ল থেকে আমরা জানতে পারলাম ইএমএফ ইনডিউসড হচ্ছে, বেশ, ইএমএফ তো ইনডিউসড হয়ে গেল। এবার এই যে ইএমএফটা ইনডিউসড হলো, সেটা কিসের কিসের ওপর ডিপেন্ড করবে, মানে তার ভ্যালুটা কীরকম হবে, সেটা আমরা পাই সেকেন্ড ল থেকে। তো সেকেন্ড ল বলছে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। ই ভ্যারিজাস ডিফাই বাই ডিটি বা ডিফাই ডিটি, যে যেরকম বলবে। তো ই ভ্যারিজাস ডিফাই ডিটি, যেখানে ই হচ্ছে গিয়ে ইনডিউসড ইএমএফ, সেটা স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ হোক বা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ হোক, আর ডিফাই বাই ডিটি বা ডিফাই ডিটি যাই বলো না কেন, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ডিফাই মানে হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ফ্লাক্স, আর ডিটি মানে হচ্ছে চেঞ্জ অফ টাইম বা চেঞ্জ ইন টাইম। তো ডিফাই বাই ডিটি মানে হয় রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো এটা কিভাবে আসছে, সেগুলো আমরা যখন ইটেকের লেকচার আপলোড করব সেখানটাই থাকবে। মোট কথা, এখানে যদি ভ্যারিজাস সিম্বলটাকে তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট বসাতে চাই, সেখান থেকে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু এন ইন্টু ডিফাই ডিটি, যেখানে এন হচ্ছে গিয়ে ওই কয়েলের নাম্বার অফ টার্নস। তাহলে ফার্স্ট ল থেকে আমরা পেলাম যে ইএমএফ ইনডিউসড হওয়ার কারণ পেলাম। সেকেন্ড ল থেকে আমরা পেলাম যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তার ভ্যালু কার কার উপর ডিপেন্ড করছে সেটার থেকে পাচ্ছি। এবারে আসবো আমরা হচ্ছে গিয়ে থার্ড ল, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ল। এটাকে আমরা হচ্ছে গিয়ে মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থার্ড ল বলা হয়, যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে গিয়ে লেঞ্জেস ল। লেঞ্জের ল বলছে যে এই যে ইএমএফ ইনডিউসড হলো, এই ইনডিউসড ইএমএফের যে পোলারিটি, বা যদি সার্কিটটা ক্লোজ সার্কিট হয় তাহলে তো কারেন্ট ফ্লো করবে, তো ইনডিউসড ইএমএফের পোলারিটি বা সার্কিটে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। রিপিট করছি আমি আর একবার, যে ইনডিউসড ইএমএফের পোলারিটি বা ইনডিউসড ইএমএফের জন্য সার্কিটটা যদি ক্লোজ সার্কিট হয়, তাহলে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তাহলে সেই জিনিসটা এবার আমরা বুঝবো। ধরো এখানে এই কয়েলটা ফিক্সড অবস্থায় আছে, আমি এই যে ম্যাগনেটটা আছে সেটাকে আমি মুভ করছি, তাহলে কয়েলের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হবে। প্রথম হচ্ছে গিয়ে কয়েলে ফ্লাক্স লিঙ্ক করছে, দুই হচ্ছে গিয়ে কয়েলের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হবে, তাহলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, যেটা ভোল্টমিটার লাগিয়ে আমি ভোল্টেজের ভ্যালুটা পাবো। বাট এখানে সাপোজ যে ভোল্টেজটা পাচ্ছি তার যে পোলারিটিটা কেমন হবে, বা সার্কিটটাকে যদি সাপোজ আমি ক্লোজ সার্কিট করে দিই, সাপোজ আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, তাহলে তো এবার সার্কিটে কারেন্ট ফ্লো করবে, কারণ ভোল্টেজ তৈরি হয়েছিল। তো কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে সেটা আমরা পাবো হচ্ছে গিয়ে লেঞ্জের ল থেকে। লেঞ্জের ল কী বলছে, কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও নিজের সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। আচ্ছা, এবার ভাবো এই যে সার্কিটটা, এখানে যদি কারেন্ট ফ্লো হতে শুরু করে, এক মিনিট, এখানে যদি কারেন্ট ফ্লো হতে শুরু করে, এই কারেন্টটাকে তৈরি করলো কে? কারেন্টটা তৈরি করলো হচ্ছে গিয়ে এখানে যে ভোল্টেজটা তৈরি হয়েছিল সেই ভোল্টেজটা আমার কারেন্টটা তৈরি করেছে। এবার বলো এই ভোল্টেজটাকে কে তৈরি করলো? ভোল্টেজটাকে তৈরি করেছে হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ। আর ফ্লাক্সের চেঞ্জটা কেন হয়েছে? এই ম্যাগনেটের মোশানের জন্য। এখানে এই ছবিতে ম্যাগনেটের মোশানের জন্য, মোশান অফ ম্যাগনেট। তাহলে আমি বলতেই পারি যে মোশান অফ ম্যাগনেটের জন্য কারেন্টটা তৈরি হয়েছে।
তো লেঞ্জের ল কী বলছে, কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও ম্যাগনেটের মোশনকে তাহলে মানে সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ও ম্যাগনেটের মোশনকে বাধা দেয়। তো ম্যাগনেটের মোশনকে কে বাধা দিতে পারে? দেখো ম্যাগনেটের এই সাইডে কি আছে, নর্থ পোল আছে। নর্থ পোলকে কে বাধা দিতে পারে? আর একটা নর্থ পোল। তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে এই সাইডে একটা নর্থ পোল তৈরি হয়, তবে না গিয়ে একটা নর্থ পোল আর একটা নর্থ পোলকে বাধা দেবে। আচ্ছা, এবার তুমি বলো যে এই যে সাইডটা আছে এই সাইডে কি করে নর্থ পোল তৈরি হতে পারে? রাইট হ্যান্ড থাম্ব রুলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি নর্থ পোল তৈরি হতে হয় তার মানে ফ্লাক্স লাইনগুলো এদিক দিয়ে বেরোবে। চলো ছবিটাকে আমি একটু পরিষ্কার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা দেখলাম কি এই যে সাইডটা আছে এখানে নর্থ পোল তৈরি হবে, মানে এখান থেকে তার মানে ফ্লাক্স লাইনগুলো বেরোবে। এখান থেকে যদি ফ্লাক্স লাইনগুলো যদি বেরোতে হয় তাহলে ডান হাতের যে রাইট হ্যান্ড থাম্ব রুলটা ছিল, বুড়ো আঙুলটা কোন দিক বরাবর হতে হবে? বুড়ো আঙুল এই বরাবর হতে হবে। বুড়ো আঙুল যদি এই বরাবর হয় তাহলে বাকি যে চারটে আঙুল থাকে তার ডিরেকশান দেখো ওপরের দিকে হয়, তার মানে কয়েলে কারেন্টের ডিরেকশান হবে এদিকে। তাহলে আমরা দেখছি কি কয়েলের কারেন্টের ডিরেকশান যদি ওপরের দিকে হয়, বুড়ো আঙুল থাকছে কোন দিকে? ডান মানে বাঁ দিকে। বুড়ো আঙুল থাকছে ডান হাতের, বুড়ো আঙুল থাকছে বাঁ দিকে, তবে গিয়ে এখানে নর্থ পোল তৈরি হবে। আর ম্যাগনেটের নর্থ পোল আছে এদিকে, তাহলে নর্থ পোলকে বিকর্ষণ করবে। তাহলে কারেন্টের ডিরেকশান এমন হলো যাতে ও ম্যাগনেটের মোশনকে বাধা দেয়। এখানে সেম জিনিসটা দেখো, এখানে আমি করছি কি ম্যাগনেটটাকে দূরে সরাচ্ছি আস্তে আস্তে, এমনভাবে দূরে সরাচ্ছি যাতে ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের রেঞ্জের মধ্যেই এই কয়েলটা থাকে। তাহলে প্রথম কন্ডিশন ফুলফিল, ম্যাগনেট কি বলে ফ্লাক্স লিঙ্ক করছে। ম্যাগনেটটাকে যখন আমি দূরে সরাচ্ছি তখন ফ্লাক্সের চেঞ্জ হলো, তাহলে ভোল্টেজ তৈরি হবে এই কয়েলে। আমি একটা চলো রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম এখানটায়, সার্কিটটা তাহলে ক্লোজ সার্কিট হয়ে গেল। এবার তাহলে এই কয়েল একটা কারেন্ট ফ্লো করবে। এবার এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে কেন হচ্ছে? ভোল্টেজ তৈরি হওয়ার জন্য। ভোল্টেজটা কেন তৈরি হলো? ফ্লাক্স চেঞ্জ হওয়ার জন্য। ফ্লাক্সের চেঞ্জ কেন হলো? ম্যাগনেটের মোশনের জন্য। তাহলে কারেন্ট বেসিক্যালি তৈরি হলো ম্যাগনেটের মোশনের জন্য। তাহলে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ম্যাগনেটের মোশনকে বাধা দেয়। ম্যাগনেটকে সরাচ্ছি কোন দিকে? এদিকে। ম্যাগনেটের মোশন কখন বাধা পাবে? যদি এদিকে একটা ফোর্স কাজ করে। তাহলে এদিকে ফোর্স তখনই কাজ করতে পারে এখানে ম্যাগনেটের নর্থ পোল আছে, এখানে যদি সাউথ পোল তৈরি হয়। তাহলে কারেন্টের ডিরেকশান কয়েলে এমন রকমভাবে হবে যাতে এখানে সাউথ পোল তৈরি হয়। সাউথ পোল এখানে যদি তৈরি হয় তার মানে কি ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই দিক দিয়ে ঢুকবে, কারণ আমরা দেখেছিলাম কি সাউথ পোল দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ম্যাগনেটের ভেতরে ঢোকে। এবারে দেখো যদি এদিক দিয়ে ফ্লাক্স ঢোকে তার মানে বেসিক্যালি এদিক দিয়ে ফ্লাক্স বেরোচ্ছে। তো ডান হাতের বুড়ো আঙুলকে এই দিকে রাখো, এদিক দিয়ে তো ফ্লাক্সগুলোকে বেরোতে হবে, তাহলে ডান হাতের বুড়ো আঙুলকে এদিকে রাখো। দেখো বুড়ো আঙুলকে যদি এদিকে রাখো, ডান হাতের যে আঙুলগুলো আছে সেগুলো ভাঁজ হয়ে ডিরেকশান হচ্ছে গিয়ে এদিকে। তার মানে কয়েলের কারেন্টের ডিরেকশান যদি এদিকে হয়, এই সাইডে তৈরি হবে নর্থ পোল, এই সাইডে তৈরি হবে সাউথ পোল। এই সাউথ পোল নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে, ম্যাগনেটের যে অরিজিনাল মোশনটা ছিল তাকে বাধা দেবে। তাহলে এখানে আমরা কি কি দেখছি, যে এক মিনিট একটু মুছে নিই, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের আমরা তিনটে ল পেলাম। কি কি তিনটে ল? ফার্স্ট ল হচ্ছে গিয়ে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, যেখান থেকে ইএমএফ ইনডিউসড হওয়ার রিজন পেলাম। সেকেন্ড ল থেকে পাচ্ছি যে ইএমএফটা ইনডিউসড হলো তার ম্যাগনিচিউড বা ভ্যালু কিসের ওপর ডিপেন্ড করছে সেটা পাচ্ছি। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের যে থার্ড ল, যেটা হচ্ছে লেঞ্জের ল, সেটা হচ্ছে গিয়ে ভোল্টেজের যে পোলারিটি বা ইনডিউসড কারেন্টের যে ডিরেকশান সেটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে লেঞ্জের ল থেকে। কারেন্টের ডিরেকশান বা ভোল্টেজের পোলারিটি পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে মোট কথা এখানে আমরা ই ইকুয়ালস টু এন ইন্টু ডিফাই বাই ডিটি পেয়েছিলাম ফ্যারাডের সেকেন্ড ল থেকে। লেঞ্জের ল থেকে আমরা পাবো ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডিফাই ডিটি। এখানে যে মাইনাস সিম্বলটা সেটা আসছে হচ্ছে গিয়ে ওই যে ইনডিউসড ভোল্টেজের পোলারিটি, ইনডিউসড ইএমএফের পোলারিটি বা কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে তার সৃষ্টির কারণকে বাধা দেয়, ওই বাধা দেয় এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা এখানটায় এই নেগেটিভ সাইনটা নিচ্ছি। তাহলে এই গেল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের তিনটে ল, যার ওপর বেস করে টোটাল মেশিন দাঁড়িয়ে আছে। মেজারিং ইনস্ট্রুমেন্টে যা কিছু পড়বে সেগুলো দাঁড়িয়ে আছে। ইভেন মেজারমেন্ট অফ নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যেগুলো পড়বে মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল সাবজেক্টে, যেখানে আমরা ট্যাকোমিটার নিয়ে পড়ব,
তারপরে কি বলে প্রেশার মেজারমেন্টের অনেক ডিভাইস থাকে, আরও অনেক কিছু ডিভাইস আছে। তো সেগুলো সমস্ত কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের উপর বেস করেই আমরা পড়ব। তার জন্য এই জায়গার কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এবার কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কয়েল, মানে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে যদি কয়েলের পজিশানকে চেঞ্জ করি বা ম্যাগনেটিক ফিল্ডের পজিশানকে চেঞ্জ করলাম, কয়েলকে ফিক্সড রেখে, যাই হোক না কেন, মোট কথা কয়েলের রেসপেক্টে যদি ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হয় তাহলে তো কয়েলে ভোল্টেজ তৈরি, ইএমএফ ইনডিউসড হচ্ছে, আবার কয়েলে কারেন্টও তৈরি হচ্ছে। তো কারেন্টের ডিরেকশান নির্ণয় করার আরও একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে গিয়ে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি বলছে, যে দেখো এখানটায় ডান হাতের তিনটে আঙুল, কোন তিনটে আঙুল, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, আর মানে সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার আর থাম, তিনটে ফিঙ্গারকে যদি একে অপরের সঙ্গে সমকোণে রাখো, যদি ফার্স্ট ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে ডিনোট করে, মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশানকে ডিনোট করে, সেকেন্ড ফিঙ্গার যদি থাম যদি কন্ডাক্টরের মোশনকে ডিনোট করে, তাহলে সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশানকে ডিনোট করবে। মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দেওয়া থাকলো, কন্ডাক্টরের মোশনের ডিরেকশান দেওয়া থাকলো, কারেন্টের ডিরেকশান আমরা পেয়ে যাব। এই পদ্ধতির সাহায্যে বা এই রুলের সাহায্যে আমরা জেনারেটরের মধ্যে দিয়ে জেনারেটরের যে কয়েল থাকে তার মধ্যে কারেন্টের ডিরেকশান বার করি। তার জন্য ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলকে জেনারেটর রুলও বলা হয়ে থাকে। তাহলে আমরা বেসিক্যালি ফ্লেমিংয়ের দুটো রুল পেলাম, একটা পেয়েছিলাম লেফট হ্যান্ড রুল, সংক্ষেপে লেফট লিখলাম, আর একটা পেলাম হচ্ছে কি রাইট হ্যান্ড রুল। দুটো পড়তে গিয়ে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে অনেক সময়, যার জন্য আমি এখানে জাস্ট এই স্লাইডে টোটাল জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যে কী কী দেওয়া থাকবে আর কী কী দেওয়া থাকবে না, কী কী ডিনোট করা হয়, কী কী ডিনোট করা হবে না। তো লেফট হ্যান্ড রুল হোক বা রাইট হ্যান্ড রুল হোক, দুটো রুলের ক্ষেত্রেই তিনটে ফিঙ্গার কিন্তু সেম। এক হচ্ছে গিয়ে ফার্স্ট ফিঙ্গার, রাইট হ্যান্ডের ক্ষেত্রেও আমরা ফার্স্ট ফিঙ্গার নিই। দুই হচ্ছে সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গার, এর ক্ষেত্রেও মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার। এখানেও থাম্ব আছে, এর ক্ষেত্রেও থাম্ব। তাহলে এটা তো একদম সিমিলার গেল। আচ্ছা, ফার্স্ট ফিঙ্গার লেফট হ্যান্ড রুল হোক বা রাইট হ্যান্ড রুল হোক, ফার্স্ট ফিঙ্গার সবসময় ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশানকে ডিনোট করবে। ফার্স্ট ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানকে ডিনোট করবে। মিডল ফিঙ্গার সবসময় কারেন্টের ডিরেকশানকে ডিনোট করবে, সে লেফট হ্যান্ড রুল হোক বা রাইট হ্যান্ড রুল হোক। থাম্ব সবসময় কন্ডাক্টরের মোশনের ডিরেকশান বা ফোর্সের ডিরেকশানকে ডিনোট করবে। তাহলে লেফট হ্যান্ড রুল হোক বা রাইট হ্যান্ড রুল হোক, দুটোর ক্ষেত্রেই ফিঙ্গার আমরা একই নিচ্ছি, দুটো হাতের ক্ষেত্রেই। দুটোর ক্ষেত্রেই ফার্স্ট ফিঙ্গার ফিল্ডকে ডিনোট করছে, দুটোর ক্ষেত্রেই মিডল ফিঙ্গার কারেন্টকে ডিনোট করছে, দুটোর ক্ষেত্রেই থাম্ব ফোর্সকে ডিনোট করছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানেই। লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকবে, কারেন্ট দেওয়া থাকবে, ফোর্স বার করতে হবে। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকবে, ফোর্সের ডিরেকশান দেওয়া থাকবে, কারেন্টের ডিরেকশান বের করতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। বাঁ হাত হোক বা ডান হাত হোক, পার্টিকুলার ওই তিনটে আঙুলকেই আমরা চুজ করব। বাঁ হাত হোক বা ডান হাত হোক, ফার্স্ট ফিঙ্গার ফিল্ডকে ডিনোট করবে, সেকেন্ড ফিঙ্গার কারেন্টকে ডিনোট করবে, আর থাম্ব ফোর্সকে ডিনোট করবে। লেফট হ্যান্ড রুল হলে ফার্স্ট ফিঙ্গারের ফার্স্ট ফিঙ্গারের ফিল্ড, সেকেন্ড ফিঙ্গারের কারেন্ট দেওয়া থাকবে, ফোর্স ক্যালকুলেট করতে হবে। আর রাইট হ্যান্ড রুল হলে ফার্স্ট ফিঙ্গারের ফিল্ড দেওয়া থাকবে, থাম্বে কন্ডাক্টরের মোশন বা ফোর্সের ডিরেকশান দেওয়া থাকবে, আমাদের কারেন্টের ডিরেকশান বের করতে হবে। এই গেল হচ্ছে গিয়ে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তো এই গেল হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিজমের একদম বেসিক কনসেপ্টের ওভারভিউ। তো যাই হোক, আজকের লেকচার এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি বুঝিয়ে দেবো।